যে আমি আমার ছেলেকে এইভাবে পাবো, এটা আমার চিন্তাই কখনো আসে না। অঝরে রক্ত ঝরছিল, মাথা টপ টপ করে রক্ত ঝরছিল নিঃশ্বাস। সেই দেহটা পড়েছিল একটা খুব সংকীর্ণ একটা স্ট্রেচারে। আমার ছেলে অনেক লম্বা ছিল, স্বাস্থ্য ভালো ছিল, স্ট্রেচারে তার জায়গা হচ্ছিল না। আমার ছেলেটা ছিল ওর বাবার কলিজার টুকরা। ওর বাবাই শোক সামাল দিতে পারে নাই। পরের বছর ওর বাবা মারা যায়। সন্তানের শোক সামাল দেওয়ার আগে আমি আমার স্বামীকে হারিয়েছি। আমি আমার পরিবারের আর 2 সদস্য, আমার 2টা মেয়েকে নিয়ে আমরা সেই শোকগুলো ধারণ করে চলছি দিনের পর দিন, এবং অনেক কষ্টকর দিনগুলো আমরা পার করছি এখন পর্যন্ত। প্রতিটা দিন যেন আমাদের 5ই মে, প্রতিটা সকাল শুরু হয় 5ই মে ঘটনা স্মরণ করি। ঘরে শূন্যতা, সব জায়গায় শূন্যতা। একটা আনন্দে রেহানকে খুঁজে পাই না, একটা কষ্টে খুঁজে পাই না, কোনো জায়গাতেই ওকে পাই না। একটা সমস্যা হইল, সমাধান কোথায়? রেহান পাশে দাঁড়ালে সব সমাধান পাই না। এই 11টা বছর আমি আসলে আশাই ছেড়ে দিয়েছিলাম যে হয়তো আর কখনোই দাঁড়াতে পারবো না। আজ 5ই আগস্টের পর ছাত্র জনতার আন্দোলনে আমরা যে একটা বাক স্বাধীনতা পেলাম, সেই সাহসী হয়ে আজ রেহানের হত্যার বিরুদ্ধে একটা মামলা দায়ের করার সাহস পেয়েছি। এর মধ্যে হয়তো আমি জানি না মামলাটা আমি আমার জীবদ্দশায় আমি এটা চালিয়ে যেতে চাইব, এবং আমি আশা করব প্রশাসন এবং সবাই আমাকে এ ব্যাপারে হেল্প করবেন। আমি যেন মামলায় সঠিক বিচার, আমার মতো মা যেন আর কখনো সন্তান না হারায়। একটা ছেলে, একটা শিক্ষিত একটা ছেলে, মেধাবী একটা ছেলে, সে তার অধিকারের কথা, সে তার মুখের কথা বলতে পারবে না কেন? আজ আমি এখানে বলতে পারছি, কিন্তু আমি এটা কখনো বলতে পারি না। আমার ছেলে যে হেফাজতের আন্দোলনে মারা গেছে, এই হেফাজতের আন্দোলনের কথাটা আমি বলতে পারি নাই। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। বিশেষ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার বিরুদ্ধে যে ব্লগাররা অবমাননাকর লেখা লিখত, তাদের বিরুদ্ধে মূলত সেই হেফাজতের সঙ্গে আচার ঘোষণা করে, এবং এই যে আন্দোলন হয়, আন্দোলনের শরীক হয়। এবং একজন মুসলমান ফ্যামিলির মেয়ে হিসাবে, মা হিসাবে আমি তো তাকে বারণ করতে পারি না, তুমি যেও না, তাই বারণ করি না। এবং সে খুব কী বলবো, আমার তাদের কথার বাইরে যে চলবে এরকম ছেলে ছিল না। আমি যদি চাইতাম যে তুমি যেও না, তাহলে সে যেত না। কিন্তু আমি চাইনি। আমার ছেলের যে আদর্শে বড় হয়েছিল, সেই আদর্শকে আমি সম্মান করেছি, যার জন্য ও গিয়েছে 6 জুন, যে 5ই মে, সরি 5ই মে, জুনে একটা বাচ্চাদের একটা সম্মেলন হয়েছিল। জুনে না, 5ই মে, সেখানেও সে আহত হয়ে বাসায় ফিরেছিল। তাকে প্রচণ্ডভাবে মারপিট করা হয় এবং জীবন নিয়ে সে ফিরে আসে। তারপর 5ই মে গেল, আমার সঙ্গে যোগাযোগ ছিল সন্ধ্যা পর্যন্ত, মাগরিব পর্যন্ত আমার সঙ্গে যোগাযোগ ছিল। তারপরে আর যোগাযোগ করতে পারি নাই। রাতে খবর পেলাম, 10টায় খবর পেলাম ঘুরে যাচ্ছে, খুঁজতে গেলাম। আমাকে থেকে মতিঝিল ব্যাংক হসপিটাল থেকে কেউ একজন ফোন করে, আমি জানি না, যাই হোক যে পাই নাই। মেডিকেল কলেজে গিয়েছি, ঢাকা মেডিকেল কলেজেও পাই নাই। অনেক রাত হয়ে গেল খুঁজতে খুঁজতে। আমার সঙ্গে ওর বন্ধুদের আপু আম্মুরাও ছিল, আমরা সবাই মিলে খুঁজতেছিলাম, পেলাম না। তখন শুনলাম যে অ্যাকশানে যাবে, যৌথ বাহিনী অ্যাকশানে যাবে, আর বাইরে থাকা যাবে না। আমার শ্রদ্ধ ভাবিরা আমাকে বাসায় পৌঁছে দিল। পরদিন সকালে ফজরের পর আমি আমার নিয়ে সরাসরি মেডিকেল কলেজে যে আমার ছেলের লাস্টটা সরাসরি মরে। কোন মেডিকেলে? ঢাকা মেডিকেল, 6 তারিখ। তো এটা খুব দুঃখজনক আমার জন্য এবং প্রত্যেকটা মায়ের জন্য। আমার মায়েরা অনেক কষ্ট, অনেক সাধনা করে একটা ছেলেকে এই পর্যন্ত নিয়ে আসে।
আমার ল্যাবরেটরি স্কুলের প্রত্যেকটা শিক্ষক জানেন আমার পরিশ্রম একা সংগ্রাম করেছি। আমার ছেলের বন্ধু বান্ধবীরা জানে যে আমি আমার ছেলের জন্য কতটা ত্যাগ স্বীকার করেছি। কিন্তু আমার দেশ কি দিল আমাকে? রেহানের মতো একটা ছেলে হারিয়ে আমি পারিবারিকভাবে যেমন বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি, আমি একটা সম্পদ হারিয়েছি। আমি মনে করি দেশও তার অমূল্য একটা সম্পদ হারিয়েছে। শাপলা চত্বরে হেফাজতের উপর চালানো গণহত্যার উপরে বিষয়ে হচ্ছে আমরা বুয়েটের তৎকালীন শিক্ষার্থী শহীদ রেহান আহসানের পক্ষে আমরা আজকে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে গণহত্যার দায়ে আমরা একটি অভিযোগ দাখিল করেছি। অভিযোগকারী শহীদ রেহান আহসানের মা ইফাতারা বেগম 2013 সালের 5ই মে রাত 8:30 থেকে 9:30 ঘটিকার মাঝে শহীদ রেহান আহসানকে শাপলা চত্বর সংলগ্ন এলাকায় মোহামেডান স্পোর্টিং ক্লাব গলিতে তাকে হচ্ছে গুলি করে হত্যা করা হয়। পরবর্তীতে তার লাশ ঢাকা মেডিকেল কলেজে মর্গে পাওয়া যায় এবং হচ্ছে পরবর্তীতে তার মরদেহ ময়নাতদন্ত করা হলেও তার পোস্টমর্টেম রিপোর্ট তার পরিবারকে হস্তান্তর করা হয়নি এবং স্থানীয় প্রশাসনের তৎকালীন হচ্ছে থানা এবং স্থানীয় প্রশাসন সহ আওয়ামী লীগের সন্ত্রাসীদের চাপে তার পরিবার শহীদ রেহান আহসানের মৃত্যুর প্রকৃত কারণ এতদিন তারা হচ্ছে জাতির উদ্দেশ্যে তারা আনতে পারেনি। তো পরিবর্তিত পরিস্থিতিতে 5ই আগস্টের পরে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরে আজকে শহীদ রেহান আহসানের পরিবার ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের কাছে এসেছে শহীদ রেহান আহসানের হত্যার বিচার চাই। কি কাদের বিরুদ্ধে মামলাটা বা অভিযোগ দায়ের করেছে? প্রথম অভিযোগ যাচ্ছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সহ আওয়ামী লীগের এবং হচ্ছে তাদের জোটের যেই নীতি নির্ধারক ফোরাম ছিলেন তারা, এবং 5ই মে রাতে জয়েন্ট ফোর্সেস যে অভিযান চালিয়েছিল সেই জয়েন্ট ফোর্সেসের যারা লিডিং কর্মকর্তা ছিলেন তৎকালীন পুলিশের আইজিপি, র্যাবের মহাপরিচালক, ডিএমপি কমিশনার বেনজির সহ, এবং তখন হচ্ছে র্যাবের মোট কতজন? আমরা মোট 44 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি এবং সাথে আরও হচ্ছে অজ্ঞাতনামা আছে। কিসের অভিযোগ? অভিযোগটা হচ্ছে মূলত গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগ। এখানে তো একজন পার্সনের জন্য করছেন, তো সেটা কি কিভাবে ডিফাইন হবে? ডিফাইন হবে এটা হচ্ছে যেহেতু হেফাজত একটি অরাজনৈতিক ধর্মীয় সংগঠন এবং তাদের 13 দফা একটি দাবি ছিল, এটি সম্পূর্ণ ধর্মীয় একটি দাবি। তো রোম ইনস্টিটিউট এবং হচ্ছে যে বিদ্যমান 1973 যে অ্যাক্ট আছে সেই অনুযায়ী হচ্ছে যে একটি ধর্মীয় গ্রুপকে ধ্বংস করে দেওয়ার জন্য বা হচ্ছে পুরোপুরি নির্মূল করে দেওয়ার জন্য যে অভিযান চালানো হয়েছে তার মধ্যে রেহান একজন। রেহান কি হেফাজতের হয়ে গিয়েছিল? রেহান হেফাজতের কর্মী ছিলেন না, কিন্তু হেফাজত ঘোষিত যে কর্মসূচি ছিল তার সাথে সে হচ্ছে সমর্থন জ্ঞাপন করে সেখানে সেদিন উপস্থিত হচ্ছে। আপনার নামটা?